My dear students of class 9 and 10, Assalamu alaikum. I am Didar Hossain, assistant teacher of English, Haji Munir Hasan High School. I hope you all are well by the grace of Almighty Allah. I am well too. Welcome to my today's online class. Today I will discuss about an important topic, and it is transformation of sentence. My dear students, let's get started. আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং সেখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। স্টুডেন্টের মধ্যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে একটা আতঙ্কের নাম। এটাকে সবাই ভয় পায়, ভয়ে কেউ শিখতেও চায় না এবং পরীক্ষায় কেউ উত্তরও করে, অনেকে এরকম হয়। সো আমি আজকে ট্রাই করবো খুব সহজভাবে উপস্থাপন করার। আশা করি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমাদের সেই ভয়টা থাকবে না। তবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে, শুতে যাওয়ার আগে আমাদের আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি এটা বুঝতে হবে। তুমি যদি এটা বোঝো তাহলে হচ্ছে তুমি পরের রুলসগুলো খুব ইজিলি ধরতে পারবা। আচ্ছা, প্রথম বসে আসি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করি। আমি যেমন লিখলাম হি রিডস আ বুক। এখন এখানে হচ্ছে কোনটাকে সাবজেক্ট বলবো, কোনটা হচ্ছে ফাইনাইট ভার্ব বলবো সেটা। এখানে হচ্ছে হি হচ্ছে একটা সাবজেক্ট আর রিডস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন এই জন্য আমাদের একটু জানতে হবে যে ফাইনাইট ভার্ব আসলে কি। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি রকম? যেমন হি রিডস আ বুক, তার মানে সাবজেক্টের পরে ভার্বের সাথে এসপেস যোগ করতে আমরা এটা ছিলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমরা টেন্স শিখতে পারলাম, এজন্য এটা ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্ব চেনার আরেকটা উপায় হচ্ছে যে ভার্বের তিনটা ফর্মই থাকে, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন নিডের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স হচ্ছে কমপক্ষে দুটি সাবজেক্ট ও দুটি ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ, দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে। আর এখানে হচ্ছে একটা ক্লজের বিষয় আছে, একটা হচ্ছে থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কিছু লিঙ্কিং ওয়ার্ডস, যেমন সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, দো, অলদো, দ্যাট, হুইচ ইত্যাদি বিভিন্ন কিছু হচ্ছে যুক্ত থাকবে। এটার জন্য হচ্ছে আমি একটা উদাহরণ দিই। যেমন আমি যদি লিখি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। যেমন আমি এই উদাহরণটা দিলাম। এখন এখানে হচ্ছে কোনটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো আর কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো, এটা হচ্ছে স্পেশাল বোঝার বিষয়। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজটা অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, তাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা আরেকটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন। এখানে কোনটা দেখো, আমি যদি এই সেন্টেন্সটুকু ধরি ইউ উইল শাইন ইন লাইফ, এটা কিন্তু একটা আলাদা অর্থ প্রকাশ করে, তুমি জীবনে উন্নতি করবে, এখানে আর কোনো কিছু দরকার নেই। এজন্য এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এখানে তুমি আসো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তারপরে কথাটা থেকে যায়। দেখো তারপরে আমি কি করি, এই যে এই অংশটা হচ্ছে, এই অংশ ছাড়া এটা অর্থ প্রকাশ করতে পারবে না। এই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে পরাধীন। তো এরকম থাকবে আর লিঙ্কিং ওয়ার্ডস যাবে, এগুলো থাকবে। এটা হচ্ছে কমপ্লেক্স। এবার আছে আমরা কম্পাউন্ডে। কম্পাউন্ড হচ্ছে এক বা দুটি সাবজেক্ট থাকবে এবং দুটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, আর এটা হচ্ছে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এন্ড, বাট, অর, আইদার, ডট ডট অর, নাইদার, ডট ডট নট ইত্যাদি। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এন্ড, বাট, অর। আমরা একটা উদাহরণ দিই, হি studied seriously and he got GPA 5। তার মানে হচ্ছে he studied seriously and he got GPA 5। এখানে দেখো এই and হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে এটা দুইটা হচ্ছে সেন্টেন্সে যুক্ত করছে। আর এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা অংশ হচ্ছে আবার প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে এটাও কারোর উপর ডিপেন্ড করবে না। যেমন তুমি দেখো হি স্টাডিড সিরিয়াসলি, সে কঠোর পরিশ্রম করেছিল বা মনোযোগ পরিশ্রম করেছিল, এটা একটা অর্থ প্রকাশ করে। হি গট জিপিএ 5, এটা আলাদা অর্থ প্রকাশ করে, মানে কোনোটা একটা কারোর উপর নির্ভর না, বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো হচ্ছে যুক্ত। তো আমাদের হচ্ছে সিম্পল কমপ্লেক্স
কম্পাউন্ড হচ্ছে এ পর্যন্ত। এবার হচ্ছে আমরা সূত্রে চলে যাব। শিক্ষার্থীরা আমরা হচ্ছে প্রথমে শিখবো সিম্পল থেকে, কমপ্লেক্স থেকে সিম্পল। আচ্ছা, রুল 1 প্রথমে হচ্ছে সিন্স অ্যাজ পয়েন্ট যুক্ত থাকবে এবং সাবজেক্ট একই হবে। তবে সিন্স অ্যাজ পয়েন্ট যুক্ত থাকবে এবং সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা এই সূত্রটা ফলো করব। সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে কি হবে, সিন্স এর হয় উঠে যাবে, তারপরে v1 প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। আচ্ছা, এবার এর যদি আমরা হচ্ছে উদাহরণটা করি। প্রথমে সিন্স এর হয় আছে, এটা আমরা লিখবো না, উঠে যাবে। পরে v1, তার মানে এখানে তুমি দেখবা যে ভাবটা কোথায় আছে, সেই ভাবটার v1। তাহলে এখানে ভাব কোনটা, স। তো এই সটা কিন্তু আছে পাস ফর্মে। তো স পাসটা থাকবে যেটাই থাকুক, তোমার আমি এখানে লিখছি কি v1 করে। তাহলে স এর v1 কি সি, তারপর হচ্ছে আমার কি আইএনজি দেওয়া, তাহলে সি এর সাথে হচ্ছে আমি আইএনজি দেব সি। দেখো তারপর আমি কোনো কিছুকে চেঞ্জ নাই, সরাসরি লিখে দিই বাকি অংশ। তারপরে এরকম তোমার যা আছে যে ভাবের পরে এগুলো কোনো চেঞ্জ হবে না, কমা বসবে সব এইভাবে হবে। ঠিক আছে, যা আছে তাই দিলাম, শেষ। তার মানে প্রথমে দেখে মনে হলো কত কঠিন, কিন্তু আসলে কত সহজ। তো জিনিসটা একটু বুঝলে খুবই ইজি। আচ্ছা, এবার হচ্ছে রুল 2 তে দেখো প্রায় সেমি সিন্স এর পয়েন্ট যুক্ত থাকবে কিন্তু সাবজেক্ট ভিন্ন হবে। এটা ভালো করে খেয়াল করো, সাবজেক্ট যদি ভিন্ন হয় ওটা হচ্ছে একই হয়, এটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে সিন্স এর পয়েন্ট উঠে যাবে, প্লাস হচ্ছে বি ভার্ব থাকলে বি, এটা খেয়াল রাখবা। বি ভার্ব থাকলে হচ্ছে বি, এবং বি ভার্ব বলতে কি, বি ভার্ব বলতে হচ্ছে তোমরা অবশ্য জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটাকে বলা হচ্ছে বি ভার্ব। তার মানে এই পাঁচটা যেটাই থাকুক বি হবে। আর হ্যাভ ভার্ব থাকলে হচ্ছে হ্যাভিং হবে প্লাস বাকি অংশ। হ্যাভ ভার্ব বলতে কি, হ্যাভ ভার্ব বলতে হচ্ছে আমরা জানি হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাজ। এই তিনটা যেটাই থাকে আমরা হচ্ছে এখানে কি বসাবো, হ্যাভিং প্লাস বাকি অংশ, আর চেঞ্জ হবে না। এবার আমরা এই অনুযায়ী এটা করি। সিন্স এজ আছে, এজ আছে, এবং এটা উঠে যাবে। তারপর হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্টটা বসালাম, দি ওয়েদার বসালাম। তারপর হচ্ছে দেখো এখানে এর, ইজ, আর, ওয়াজ, তার মানে বি ভার্ব, এখানে একটা বি ভার্ব আছে, ঠিক না? যেহেতু ওয়াজ, তাহলে হচ্ছে আমি এখানে লিখব কি বি, বি ভার্ব তাহলে হচ্ছে বি, তারপরে লিখছি বা হ্যাভ থাকলে হ্যাভিং, এরপর হচ্ছে আমাদের যেহেতু বিং শেষ, এরপর বাকি অংশ। তার মানে এখানে আর কোনো চেঞ্জ হবে না, এভাবে লিখে পরে যা আছে সেটা লিখতে হবে। আমাদের সিম্বলে পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে রুল 3 তে দেখো, এটা খুব সহজ একটা সূত্র। যদি ইফ প্লাস পজিটিভ থাকে, মানে ইফ এর পরে হচ্ছে বাক্যটা পজিটিভ অর্থ বহন করবে, তাহলে খুবই সহজ। প্রথমে বাই, তারপরে v1, মানে যেখানে ভার্ব আছে এবং যেই ফর্মেটই থাকুক তুমি হচ্ছে v1 দিবা, তারপরে আইএনজি, তারপর আর কোনো চেঞ্জ নেই। এবার হচ্ছে আমরা করি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার লেখা আছে। তাহলে এখানে প্রথমে কি ছিল বাই, তাহলে আমি প্রথমে বাই দিব। তারপর এখানে যেখানে ভার্ব আছে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের যদি v1 আছে এজন্য আমি v1 দিতে রাখবো। যদি ভার্ব অন্যটা থাকে তাহলে হচ্ছে আমি v1 দিতাম। তাহলে ওয়ার্ক, v1 হচ্ছে ওয়ার্ক, তার সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ওয়ার্কিং। তারপরে হচ্ছে কি বাকি অংশ, তার মানে আর কোনো চেঞ্জ হবে না, ওয়ার্কিং হার্ড, এরপর যা আছে তাই হবে। তারপর হচ্ছে আমরা তিনটা সূত্র এখানে দেখলাম, তিনটা সূত্র এভাবে হচ্ছে বুঝলে তুমি মনে রাখলে এভাবে যেখানে পরীক্ষা আছে এগুলো পারবা। এবার 4 নম্বর রুল দেখো, এটা হচ্ছে যদি ইফ প্লাস নেগেটিভ থাকে তাহলে হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে উইথআউট প্লাস v1 প্লাস আইএনজি প্লাস হচ্ছে বাকি অংশ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা করি। আমাদের প্রথমে কি, প্রথমে কিছু না বলে সরাসরি উইথআউট, তাহলে হচ্ছে আমরা সরাসরি উইথআউট লিখব, উইথআউট লিখলাম। এরপর আমার সূত্র আছে v1, তার মানে এখানে যে ভার্বটা আছে তার v1 টা বসাবো। এখান থেকে ভার্ব আছে হচ্ছে স্টাডি, তাহলে এটা v1 ই আছে, জন্য আমি v1 ই বসাইলাম স্টাডি। তারপরে আমাদের কি আছে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম। এরপরে বাকি হলো, তার মানে এরপরে তো আমার কোনো চেঞ্জ নেই, এরপরে যা আছে আমি তা বসিয়ে দেব। তাহলে হচ্ছে উইথআউট স্টাডিং মোর ইউ উইল ফেল হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে রুল 5 এ সো দ্যাট যদি থাকে তাহলে হচ্ছে আমাদের নিয়মটা হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে সো দ্যাট এর পুরো পর্যন্ত বসবে, তারপরে টু, তারপরে v1, তারপর বাকি অংশ। আচ্ছা, এবার হচ্ছে আমরা করি দেখো। প্রথমে কি সাবজেক্ট, তাহলে হচ্ছে আমি হি সাবজেক্ট লিখলাম। তারপর হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্ব হচ্ছে গোজ আছে লিখলাম। এরপর হচ্ছে সো দ্যাট এর পুরো পর্যন্ত, আমরা সো দ্যাট এখানে এই পর্যন্ত আমি লিখবো, যেহেতু টু ইজ টু সো দ্যাট এর আগে আছে আমি এটা লিখলাম। এরপর হচ্ছে টু, সূত্রের টু, তাহলে হচ্ছে টু দিলাম।
এরপরে ভি ওয়ান, তার মানে এই পাশে আমার ক্যান কুড মে মানে যাই থাকুক না আমার কোনো দেখা দরকার নেই, সাবজেক্টও দেখা দরকার নেই। ভার্ব যেখানে আছে আমি টু এর পরে সরাসরি ভার্ব লিখবো। তাহলে টু ভার্ব হচ্ছে অ্যাকুয়ার, অ্যাকুয়ার তারপর হচ্ছে নলেজ। মনে হচ্ছে কি গোস টু স্কুল টু অ্যাকুয়ার নলেজ। আচ্ছা এবার হচ্ছে আমাদের রুল 6, সো ডট ডট দ্যাট। এটা খুব আর ইজি, খুব ঝামেলা না। সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এখান থেকে সুন্দর করে লিখে দিই সো এর জায়গায় টু, কি দা হলো টু, এরপরে প্লাস দিয়ে যা আছে তা বসবে, দ্যাট এর জায়গায় টু, তারপরে ভি1 বাকি অংশ। আচ্ছা তাহলে আমরা করি সাবজেক্ট হি লিখলাম, ভার্ব ইজ লিখলাম, অবজেক্ট তো নাই দিলাম না, এই যে সো আছে, সো আছে কি হবে টু, সূত্র অনুযায়ী। আচ্ছা আমি টু দিলাম, উইক যেটা আছে এটাই দিলাম, তারপরে দেখো আমি দ্যাট এর জায়গায় লিখছি টু, এই যে দ্যাট এর জায়গায় লিখবো টু, তারপরে কি লিখছি ভি1। তার মানে এখানেও কি আছে আমার দেখা দরকার নেই, আমার সরাসরি শুধু ভার্ব দরকার। তাহলে হচ্ছে আমি টু এর পরে ভি1 আচ্ছা লিখলাম, এরপর আর কিছু নাই, কিন্তু আমার দেওয়া দরকার নেই। তাহলে হচ্ছে এই তিনটা রুলস হচ্ছে এভাবে করব। ওকে এবার পরের রুলসটা দেখো 7 নাম্বার। দো বা অল দো যদি থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে এটা করব। প্রথমে দেখো দো অল দো উঠে যাবে, তারপর হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, যে যেটা দেওয়া হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, পরে সাবজেক্টের হচ্ছে পসেসিভ ফর্ম প্লাস বিইং বা হ্যাভিং প্লাস বাক্যাংশ। আচ্ছা এবার আমরা করি দো অল দো উঠে যাবে, প্রথমে আমরা কি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অফ দিব, আমরা ইন স্পাইট অফ দিলাম, ইন স্পাইট অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে সাবজেক্ট কি হি, এর পসেসিভ হচ্ছে হিজ, যেমন হিয়ার হচ্ছে হার, হিয়ার হিজ এগুলা। তারপর হচ্ছে দেখো আমাদের বলা আছে বিং বা হ্যাভিং, তার মানে যদি হচ্ছে আমরা এর আগে শিখছি যদি এম ইজ আর ওয়াজ থাকে তাহলে হচ্ছে বিং, হ্যাভ এস এড থাকলে হ্যাভিং, তাহলে এখানে ইজ আছে এজন্য হচ্ছে আমরা কি বিং, তারপর হচ্ছে যা আছে বাকি অংশ, এখানে কোনো চেঞ্জ হবে না, ইজ অনেস্ট। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের এই দুটো থাকলে ইনস্পাইট অফ এর মাধ্যমে এভাবে আমরা করে ফেলবো। এবার আপনারা শুধু দেখো রিলেটিভ প্রনাউন প্লাস পার্টিসিপল থাকবে, পার্টিসিপলকে একটু বুঝাই, সেটা হচ্ছে যে এই ভার্বের সাথে আই যে যোগ থাকবে এবং সেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা হচ্ছে পার্টিসিপল। আর রিলেটিভ প্রনাউন কি, যেটা হচ্ছে বাক্যের রিলেশন স্থাপন করে, যেমন হচ্ছে হু, হুইচ, দ্যাট ইত্যাদি। আচ্ছা এবার হচ্ছে দেখো নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, এরপর ডিটারমিনার। ডিটারমিনার বলতে হচ্ছে এখানে আর্টিকেলকে বোঝায়, পরে হচ্ছে আর অনেকের সাথে ওগুলোকে বোঝায়, এ এন্ড ডি বোঝায়, ফিউ, মাছ, অনেক কিছু বোঝায়। তারপর হচ্ছে পার্টিসিপল, তারপর হচ্ছে নাউন। আচ্ছা তাহলে আমাদের প্রথম কি সাবজেক্ট আই লিখলাম, ভার্ব স লিখলাম, এবার ডিটারমিনার যেটা আছে দিলাম এ, তারপর হচ্ছে দেখো আমার পার্টিসিপল, তারপর পার্টিসিপল মানে বলা যায় আই যোগ সেটা পার্টিসিপল, তাহলে হচ্ছে আমার ফ্লাইং এটা দিব, তারপর এখানে নাউন আছে কি দেখো বার্ড, পাখি হচ্ছে নাউন, এই জন্য আমি হচ্ছে বার্ড দিলাম, তাহলে হচ্ছে আমাদের সিম্পল হয়ে গেল। আচ্ছা এবার চলে আমার নয়, দেখো এটাও রিলেটিভ প্রনাউন, দেখতে পার্থক্য হচ্ছে আগের দিকে কি পার্টিসিপল, এটা কি অ্যাডজেক্টিভ, এরকম একটু এরকম পার্থক্য ভালো করে খেয়াল রাখবা। এটাও প্রায় সেম, সাবজেক্ট প্লাস ভার্ব ডিটারমিনার, অ্যাডজেক্টিভ পরে নাউন, শুধু একটু ব্যতিক্রম। যেমন হচ্ছে আই লিখলাম, ভার্ব লিখলাম, ডিটারমিনার লিখলাম, তারপর আমার কি শুধু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস মানে সুন্দর, তাহলে নাইস, তারপর হচ্ছে আমরা নাউন কি পিকচার, পিকচার হচ্ছে নাউন। তখন হচ্ছে মানে স্টুডেন্টস আমি যে এই 9টা রুলস দিলাম এইগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে করতে থাকো তাহলে হচ্ছে কমপ্লেক্স সিম্পল, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। So my dear students, see you in my next online class. Till then, take care. Assalamu alaikum.